আইসিসি চিফ প্রসিকিউটর করিম খানের লজ্জাজনক পতন ও অপসারণ, নারী কেলেঙ্কারি ও গুরুতর অসদাচরণের দায়ে ৮২টি দেশের ভোটে বরখাস্ত, ইউনূস সরকারের ষড়যন্ত্রের অন্যতম সঙ্গীর পতন নিয়ে আজকের আমাদের এই বিধ্বংসী বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, সত্যের জয় যুগে যুগে এভাবেই নিশ্চিত হয়। আর আন্তর্জাতিক অপরাধের নামে যারা রাজনীতি করে তাদের পতনও ঠিক এভাবেই লজ্জাজনকভাবে ত্বরান্বিত হয়। যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি চিফ প্রসিকিউটর করিম খান নিজেকে ন্যায় বিচারের এক কাণ্ডারি হিসেবে বিশ্বমঞ্চে জাহির করতেন, সেই করিম খানকে এবার চরম অনৈতিকতা, নারী সহকর্মীদের যৌন নির্যাতন এবং গুরুতর অসদাচরণ ও দায়িত্ব অবহেলার অভিযোগে ৮২টি দেশের ঐতিহাসিক ভোটে বরখাস্ত ও অপসারণ করা হয়েছে। গত ২৪শে জুলাই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রুদ্ধদ্বার গোপন ব্যালটে ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি রাষ্ট্র করিম খানকে অপসারণের পক্ষে রায় দেয়। আর তার পক্ষে ভোট পড়েছে মাত্র ১৩টি। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো এই করিম খান ছিলেন বাংলাদেশের স্বঘোষিত ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী বাটপার ইউনূস সরকারের বা ইউনূসের সেই পাকিস্তানি ঘরানার বন্ধু এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে টেনে নিয়ে যাওয়ার নোংরা চক্রান্তের অন্যতম সঙ্গী। আজ ইউনূসের আন্তর্জাতিক মাস্টারমাইন্ড ও চক্রান্তের অন্যতম বড় হাতটি আনুষ্ঠানিকভাবে কেটে ফেলা হলো। দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে আমরা বিশ্ব রাজনীতি এবং দেশীয় চক্রান্তের টোটাল মুখোশ আমরা উন্মোচন করার চেষ্টা করব এবং তার এই পতনকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আন্তর্জাতিক অপরাধ আদালতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে রুদ্ধদ্বার গোপন ব্যালটে করিম খানের ভাগ্য নির্ধারিত হয়েছে। ৫৬ বছর বয়সী এই করিম খানের বিরুদ্ধে দীর্ঘ ২ বছর ধরে তদন্ত চলার পর গত জুনেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় আইসিসির পরিচালনা পর্ষদ। আর এইবার ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি রাষ্ট্র একযোগে ভোট দিয়ে করিম খানকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিল। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানিয়েছে রুদ্ধদ্বার ভোটে মাত্র ১৩টি দেশ করিম খানকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। বাকি ১৫টি দেশ নিরপেক্ষ থেকে সটকে পড়েছে। করিম খানের আইনজীবী তায়াব আলী এখন যতই এক্সে বা এক্স হ্যান্ডেলে কান্নাকাটি করুন কিংবা আইনি চ্যালেঞ্জের হুমকি দেন না কেন, আইসিসি তদারকি সংস্থা প্রধান পাইভি কোরান্তা স্পষ্ট জানিয়েছেন আদালতের সততা ও নীতি বজায় রাখতেই সদস্যদের এই ঐতিহাসিক ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আসুন এবার দেখা যাক করিম খান ঠিক কতটা নিচু মানের মানুষ ছিলেন। এই পাকিস্তানি মানেই হচ্ছে নিচু মানের মানুষ, নিচু চরিত্রের, নিচু লুচ্চা, বাটপার এবং নিচু ক্যাটাগরির লোক। এটাই কিন্তু আবারও প্রমাণিত হলো এই করিম খানের এই ঘটনার পরে। দর্শক, আন্তর্জাতিক স্তরে মানবাধিকার ও ন্যায় বিচারের বড় বড় বুলি আওড়ানো এই করিম খানের আসল রূপ উন্মোচন করেছেন তার অধীনে কাজ করা এক মালয়েশিয়ান আইনজীবী, যাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এ সারা নামে অভিহিত করা হয়েছে। গত সপ্তাহে সিএনএন-এ দেওয়া বোমা ফাটানো সাক্ষাৎকারে সারা বর্ণনা করেন কিভাবে করিম খান তার উপর পারিবারিক নির্যাতন ও মানসিক যৌন হয়রানি চালিয়েছিলেন। সারা অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, ক্ষমতার এত বড় ব্যবধান থাকলে কোনো কিছুই পারস্পরিক সম্মতিক্রমে হওয়া সম্ভব নয়। মিস্টার খান কেবল আমার বস ছিলেন না, তিনি ছিলেন সবার বস। চিন্তা করে দেখুন, যিনি নিজের অফিসের নারী সহকর্মীকে ক্ষমতার দাপট দেখিয়ে যৌন নির্যাতন চালাতেন, সেই লোক নাকি বিচারক হয়ে পুরো পৃথিবীর দেশ সেনাপ্রধানের বিচার বা সেনা প্রধানদের বিচার করতে বের হয়েছিলেন। এই ধরনের বিকৃত মানসিকতার লোক যখন আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর পদে বসে থাকেন, তখন তা গোটা বিশ্ব সম্প্রদায়ের মুখে চুনকালি দেওয়া ছাড়া আর কিছুই হয় না। দর্শক, এই খবরটা কিন্তু ফলাও করে বিশ্ব মিডিয়া প্রচার করেছে এবং আমাদের সামনে আপনাদের যে নিউজ যে মিডিয়াটা রয়েছে সেটা একটা আন্তর্জাতিক ওয়েবসাইট, বিশেষ করে মানবাধিকার এবং অন্যান্য এই ধরনের মামলা নিয়ে কাজ করে, জাস্টকে বলা হয় justice-info.net, এবং তারা কিন্তু বিশ্বব্যাপী মানবাধিকারের উপরে বিভিন্ন ঘটনাগুলো তুলে নেওয়ার চেষ্টা করে। আইসিসির বিভিন্ন তথ্যগুলো কিন্তু তারা তুলে নিয়ে আসার চেষ্টা করে এবং সেখানে তাদের এই নিবন্ধে কিন্তু স্পষ্টভাবে তার এই যে অভিযোগগুলোকে সরানো হয়েছে সেই অভিযোগগুলোর কথা তুলে আনা হয়েছে। দর্শক, দেখেন একটু, যদি আপনারা ভালো করে চিন্তা করেন, করিম খানের এই কেলেঙ্কারি ও অপসারণের পর বিশ্বমঞ্চে এখন থুতু ফেলা হচ্ছে যে করিম খান ২০২৪ সালে নিজের নারী কেলেঙ্কারি ও তদন্ত থেকে বিশ্ববাসীর নজর অন্যদিকে ঘোরাতে গাজা যুদ্ধকে কেন্দ্র করে তড়িঘড়ি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে পারোয়ানা জারির সস্তা রাজনৈতিক চাল চেলেছিলেন। আজ তা সম্পূর্ণ উল্টে গিয়েছে বলে মনে হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক্সে লিখেছেন, তিনি চলে গেছেন, এটি ভালো বিষয়। তবে তিনি এই মারাত্মক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের একটি ছোট অংশ মাত্র। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী গিডন তার অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, করিম খানের অপসারণ অনেক আগেই হওয়া উচিত ছিল। গ্রেপ্তারি পরোয়ানাগুলো ছিল তার গুরুতর অসদাচরণ ও কেলেঙ্কারি ঢাকা দেওয়ার এক জঘন্য চেষ্টা মাত্র। অর্থাৎ বিচারিক স্বাধীনকামী এক ব্যক্তিত্ব হওয়ার বদলে করিম খান নিজের চামড়া বাঁচাতে, কেলেঙ্কারি ঢাকতে আন্তর্জাতিক আদালতকে নিজের ব্যক্তিগত হাতিয়ার হিসাবে বানিয়েছিলেন। এবার আসুন মূল দেশীয় এবং ভূ রাজনৈতিক সত্যের মুখোমুখি হওয়া যাক। এই করিম খান কেবল একজন আন্তর্জাতিক চিফ প্রসিকিউটর ছিলেন না, বরং বাংলাদেশের ক্ষমতা দখলকারী বাটপার ইউনূসের অন্যতম প্রধান পাকিস্তানি ঘরানার বন্ধু এবং আন্তর্জাতিক চক্রের শারিক ছিলেন। আমরা দেখেছি কিভাবে অবৈধ ইউনূস সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে ভুয়া ও সাজানো অভিযোগ ট্রাইব্যুনালে নাটক মঞ্চস্থ করতে চেষ্টা করেছিলেন। আর সেই নোংরা আন্তর্জাতিক নাটকের মূল কুশীলব বানানো হয়েছিল এই করিম খানকে। এই করিম খানের সাথে বসেই কিন্তু ইউনূস বৈঠক করেছিল এবং নকশা সাজিয়েছিল কিভাবে শেখ হাসিনাকে ফাঁসানো যায়। ইউনূস আর দোসররা মনে করেছিল করিম খানকে দিয়ে বিশ্বমঞ্চে একটা মিথ্যা ন্যারেশন দাঁড় করিয়ে শেখ হাসিনাকে কোণঠাসা করবে। কিন্তু প্রকৃতির বিচার দেখুন, শেখ হাসিনার ক্ষতি করার আগেই নিজ নারী কেলেঙ্কারি ও জঘন্য অসদাচরণের দায়ে করিম খান নিজের আন্তর্জাতিক কেরিয়ারের কবর রচিত করে গেল। আর ইউনূসের আন্তর্জাতিক মাস্টারমাইন্ড ও নোংরা চক্রান্তের একটি বড় হাত আজ চিরতরে কেটে ফেলা হলো। এভাবেই একে একে ইউনূসের সকল দেশি বিদেশি চক্রান্তের হাত একদিন বিনাশ হবে, সেই আশাবাদ কিন্তু আমরা ব্যক্ত করতে পারি এবং তারই নমুনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ হচ্ছে, একটা কথা হচ্ছে, আল্লাহর মাইর দুনিয়ার বাইর। সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসে এবং চক্রান্তকারীরা যত শক্তিশালী হোক, তাদের পতন কিন্তু অনিবার্য। এবং তাই আমরা দেখছি ইউনূসের যেমন পতন হয়েছে বাংলাদেশে, এবং সে যখন ৫০ বছর, ৫ বছর, ২০ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেটা যেমন সফল হয়নি, তেমনি এরকম করে এক এক করে তার এই যতগুলো চক্রের সঙ্গী রয়েছে, তাদেরও পতন হবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, পরিশেষে বলতে চাই, মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা ক্ষমতার ভিত্তি কিংবা ষড়যন্ত্রের সলতে দীর্ঘদিন টিকে থাকে না। নারী নির্যাতনকারী নীতিভ্রষ্ট করিম খানের অপসারণের মধ্য দিয়ে প্রমাণিত হলো, পাপাচারীদের পতন আন্তর্জাতিক আদালতে হোক কিংবা দেশীয় রাজপথে হোক, তা অনিবার্য। আইসিসিতে যেমন করিম খানের পতন হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশে ইউনূস সরকারের সাজানো ট্রাইব্যুনাল ও মিথ্যা চক্রান্ত তাসের ঘর খুব শীঘ্রই ভেঙে চুরমার হয়ে যাবে। সত্যের জয় রুখে দেওয়ার ক্ষমতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো নেই। দর্শক, আপনারা কি মনে করছেন? নারী কেলেঙ্কারিতে করিম খানের এই লজ্জাজনক পতন এবং ৮২টি দেশের ভোটে আইসিসি থেকে বিতাড়িত হওয়া কি ইউনূস সরকারের বা ইউনূসের যে হাত আছে বা ইউনূসের যে শক্তি আছে, যে আন্তর্জাতিক চক্রান্তের জন্য একটি বড় চর নয়, বা ইউনূসের যে ক্ষমতার দাপট, তার বিরুদ্ধে একটি বড় ঘটনা নয়? করিম খানের এই অপসারণ নিয়ে আপনার মতামত এবং অকাট্য মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সত্য ও প্রতিবাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন। সজাগ থাকুন, মিথ্যা এবং আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকুন। খোদা হাফেজ, বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে বরাবর যে কথাটা বলি, সেটাই আবার বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনার ঘরে যদি শিশু সন্তান থেকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, কারণ আপনারা লক্ষ্য করছেন গত ২ বছর ধরে দেশে যেভাবে বলাৎকার চলছে, যেভাবে শিশুদেরকে নির্যাতন করছে এবং অ্যা তাদেরকে হত্যা করছে। সাথে, সাথে আরেকটা জিনিস, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে, তাদেরকে এই বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। কারণ তারা আজ ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে আছে। যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটাতে পারে। সেজন্য পরিবারকে আগে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।